স্যার, দেখুন, খাসামাল আছে, অনেক তৃপ্তি পাবেন, মন ভরিয়ে দিবে আপনার। আপনার মতো সুদর্শন মানুষকে এই মেয়েই খুশি করতে পারবে। আরে, আগের জন তো অনেক তৃপ্তি পেয়েছে। কথা শুনে আমি ভয়ে কুঁকড়ে যাই। একবার মুখ তুলে তাকাতেই আমি খুশিতে অবাক হয়ে যাই। আমি ভাবতেই পারছি না পিয়াস ভাইয়া আমার সামনে দাঁড়িয়ে আছে। তার মানে আমি এখান থেকে মুক্তি পাবো। আমি আনন্দে আত্মহারা হয়ে বিছানা থেকে নেমে পিয়াস ভাইয়ের সামনে দাঁড়িয়ে কিছু বলতে গেলেই পিয়াস ভাই আমার গলার সজোরে পিয়াস ভাই আমার গালে সজোরে থাপ্পড় মারে। ওই মহিলা আমাকে মারার কারণ জানতে চাইছে, কিন্তু পিয়াস ভাইয়া আমাকে একের পর এক থাপ্পড় মেরেই যাচ্ছে। একসময় আমি লুটিয়ে পড়লে পিয়াস ভাইয়া শান্ত হয়। আপনি কেন মারছেন মেয়েটাকে ওভাবে? আপনি টাকা পেয়ে গেছেন তো, তাই আমি যা ইচ্ছে করতে পারি। ওকে আমি এখান থেকে নিয়ে যাব। তার জন্য তো ওই মেয়েটাকে আপনাকে কিনতে হবে। এই কার্ডের ঠিকানায় কাউকে পাঠিয়ে দেবেন, টাকা পেয়ে যাবেন। পিয়াস ভাই আমাকে তুলে নিয়ে বেরিয়ে আসে। গাড়ির ভেতরে ছুঁড়ে ফেলে আমি জ্ঞান হারাই। চোখ মেলে তাকাতে দুই হাত দিয়ে চোখ কচলিয়ে পুনরায় তাকায়। আমি একটা রুমে আছি, কিন্তু এই রুমটা যে বাড়ির কোনো রুম নয় একটু হলেও বুঝতে পারছি। উঠে বসতেই মাথাটা ভারী লাগলো। চারিদিকটা চোখ বুলিয়ে দেখতে লাগলাম। আমি একটা হোটেলের রুমে আছি। হঠাৎ পিয়াস ভাইয়ের চোখে চোখ পড়ে যায়। পিয়াস ভাইয়া সোফায় বসে মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া বের করছে। আমি বিছানা থেকে নেমে টলমলে পায়ে পিয়াস ভাইয়ার দিকে এগিয়ে যাই। ফ্লোরে বসে পড়ি। পিয়াস ভাইয়ের পায়ের মাথা দিয়ে ফুপিয়ে কেঁদে উঠি। আমি তো ভেবেছিলাম আমি আর কখনো ওখান থেকে বেরোতে পারবো না। আমার খুব কষ্ট হচ্ছিল। ওখানকার লোকগুলো কি বাজেভাবে তাকাচ্ছিল আমার দিকে। জানো পিয়াস ভাইয়া, ওই ওই আশিক বলে ছেলেটা, ও আর কিছু বলতে পারলাম না। তাই পিয়াস ভাই আমাকে পা দিয়ে ধাক্কা মারলো। আমি ছিটকে পড়ে গেলাম। পিয়াস ভাইয়া আমাকে চুলের মুঠে ধরে তুলে বিছানায় ছুঁড়ে ফেললো। সিগারেটটা ফেলে দিয়ে পায়ে মারিয়ে আমার কাছে এগিয়ে এলো। আমি উঠে বসে পিয়াস ভাইয়ার হাতটা ধরলাম। আমার কথাটা শুনুন না পিয়াস ভাইয়া। চুপ, কোনো কথা বলিস না। আমি সব বুঝতে পারছি। তুই কাল কি কাজে বেরোলি? আচ্ছা, এবার বুঝছি তুই বাড়ি আসার জন্য কেন ছটফট করছিলি। আমার বাড়িতে থাকলে তো রাতে বেরোতে পারতিস না। আলো, জুই তোর বোন, আজ আত্মহত্যা করলো। বাড়ির সবাই দেখ শোকাহত, আর তুই কি না? ছি। না পিয়াস ভাইয়া, তুমি ভুল বুঝছো, অনেক বড় ভুল। জুইয়ের সুইসাইডের কারণ আমি জানি। ওই আশিক বলে ছেলেটা জুইকে আবার থাপ্পড় গালে। আমি এবার শক্ত হয়ে বসে থাকি। থাপ্পড়টা জোরেই লাগে। পিয়াস ভাইয়ার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকি। তুমি আমাকে মারো পিয়াস ভাইয়া, মারো। আমি মার খেতে রাজি আছি, কিন্তু তার আগে আমার সব কথাটা শোনো। তোমার দরকার। পিয়াস ভাইয়া আমার বাহু চেপে ধরে। এই তুই কি বলবি? কি বলার আছে তোর? জুইয়ের সুইসাইডের কারণ সেটা আমরা সবাই জানি। জুই সেটা সুইসাইড নোটে লিখে গেছে। আর জুই মারা গেছে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়েছে বলে। আর ওই মেয়েটা তো পাগলি ছিল, সামান্য কারণে কেউ সুইসাইড করে? কি জানিস তুই আলো? ভালোবাসা এমনই হয়। পিয়াস ভাইয়ার মুখে এই কথা শুনে অবাক হয়ে যায়। জুই সুইসাইডের নোটে সামান্য এই কথাটা লিখে গেছে। আমি তো বোকামির কাজ করলাম। নোটের লেখাটা একবার পড়ে দেখতে পারতাম। আমার মাথায় যে কি চাপলো, আমি কেন এলাম? আমার কথা তো আর কেউ বিশ্বাস করবে না। কিরে, কি ভাবছিস? ভেবেছিলি জুয়ের ওপর দিয়ে কেসটা চালিয়ে দিবি? ভাবলিও তো মরে গেছে, তোর কাজ আরো সুবিধা হলো। ছি আলো, ছি, আমার ঘেন্না হচ্ছে। পিয়াস ভাই আমার মুখোমুখি বসে, হাত দিয়ে চোখের পানি মুছে দেয়। তারপর বল আলো, কতদিন ধরে চলছে এসব? না পিয়াস ভাইয়া, তুমি আমাকে বিশ্বাস করো। আমার গালে এক থাপ্পড় পড়লো। গাল দুটো চেপে ধরলো। আমি বোধ হয় কুকিয়ে উঠলাম। মিথ্যে বলিস না আলো। আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, তুই কি জন্য এই দেহ ব্যবসা শুরু করলি? তোকে আমি অপশন দিচ্ছি। অপশন এ, টাকার প্রয়োজনে। অপশন বি, শরীরের জ্বালা মেটাতে। আমি পিয়াস ভাইয়ার মুখ থেকে এমন কথা শুনে মুখের ভাষা হারিয়ে ফেলেছি। এগুলো কি বলছো পিয়াস ভাইয়া? ঠিক বলেছিস আলো, বল। ভুল করেছি, বড় ভুল। জানিস আলো, তোকে আমি ভালোবাসি। ইয়াস, আই এম ইন লাভ। এখন আলো, যখন তোকে বেসেছি, তোর সব কিছু জানার, তোর ইচ্ছা আর তোর চাহিদার একটু খেয়াল রাখলে
এই তোকে বাইরে গিয়ে কষ্ট করতে হতো না। পিয়াস ভাইয়া আমাকে ভালোবাসে? যাক, এর জন্য আমি জানতে পারলাম পিয়াস ভাইয়া অন্য কাউকে না আমাকে ভালোবাসে। কিন্তু পিয়াস ভাইয়া এগুলো কি বলছে? পিয়াস ভাইয়া আমার শরীরে এমন বাজেভাবে হাত দিচ্ছেন যে আমার অস্বস্তি হচ্ছে। আমি বারবার পিয়াস ভাইয়া হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু উনি কোনো কিছুই বলছে না। একসময় পিয়াস ভাইয়া আমার শাড়ির আঁচল সরিয়ে দেয়। আমি আর সহ্য করতে পারলাম না, ভাইয়াকে ধাক্কা দিয়ে বিছানা থেকে নেমে পড়লাম। পিয়াস ভাইয়া হাসছে। কি হলো আলো? আরে কাছে আয় না। আমি জানি তো তোর শরীরে জ্বালাটা বেশি, আর স্বাভাবিকভাবে 19 বছরের মেয়েদের যৌন ক্ষুধাটা বেশিই হয়। তুই কি বলতো আলো, আমার সাথে সব কিছু শেয়ার করতিস আর এটা বলতে পারলি না? আমি ছিলাম তো। পিয়াস ভাইয়ের কথাগুলো শুনেই দুই হাতে নিজের কান চেপে ধরলাম, চিৎকার করে কেঁদে ফেললাম। দোহাই লাগে ভাইয়া, আমি তোমার পায়ে পড়ি, তুমি এই সমস্ত নোংরা কথা আমাকে বলো না। না আমি ওইসব কিছু করেছি, আর না আমার সাথে কিছু হয়েছে। আমি চক্রান্তের শিকার হয়েছি, ফাঁদে পড়েছি। পিয়াস ভাইয়া উঠে এসে আমার চুলের মুঠি চেপে ধরে। নাটক করছিস? কাহিনী শোনাচ্ছিস আমায়? না, আমি তোমাকে কাহিনী শোনাচ্ছি না, আমার সাথে যা ঘটেছিল বা ঘটতে যাচ্ছিল তাই বলতে চেয়েছি। তুই কি বলবি? কি শুনবো? সব কিছুই তো আমি জানি। আর কি চক্রান্তের কথা বলছিস? তোকে কাল রাতে যখন জিজ্ঞাসা করলাম তুই কোথায় যাচ্ছিস, তুই বলে গেলি কাজে যাচ্ছি। এই তো তোর কাজ, শরীর বেচার কাজ। তোকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুই সেই বিশ্বাসের মর্যাদা রাখলি না। এটা দেখ, এই ভিডিওটা। বেশ ভাইয়া আমার সামনে মোবাইলটা তুলে ধরলো। একটা ভিডিও যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আমি ওই গলিতে ঢুকছি। আমি কিছু বুঝতে পারছি না। তখন আর কিছু বললেও পিয়াস ভাইয়া আমার কথা শুনবে না। আর কি বলবি তুই? জানি না কতদিন ধরে তুই এসব করছিস। এরকম নোংরা কাজ করার আগে তোর কারোর কথা মনে হলো না আমার কথা? তোকে সেই 7 বছর বয়স থেকে দেখছি, কত নিষ্পাপ ছিলি তুই। তোর মুখ দেখলে আমি পৃথিবীর সব সুখ মনে হতো হাতে পেয়েছি। তোর বাবা মা মারা যেতে তুই যখন অত কাজ ছিলি, তখন আমি তোর সারা জীবনের দায়িত্ব নেওয়ার শপথ করেছি। আর সেই ছোট্ট আলোটা এত বড় হয়ে গেল, ছোট্ট আলোটা আমাকে ঠকালো। আমার কথা না হয় ছাড় দে, তোর মা বাবার কথাও মনে এলো না? আচ্ছা, আমি সত্যি অনেক বড় ভুল করেছি। পিয়াস ভাইয়াকে নিজের অজান্তেই কষ্ট দিয়ে ফেলেছি। আমি পিয়াস ভাইয়ার কাছে গিয়ে হাত দুটো ধরি। আমি ভুল করেছি ভাইয়া, ক্ষমা করে দাও। পিয়াস ভাইয়া আমার হাতটা সরিয়ে দেয়, এক টানেই খুলে দেয় আমার শাড়ি, ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়, হাত দুটো বিছানায় চেপে ধরে। ভাইয়া কি করছো? ছেড়ে দাও আমায়। কেন ছেড়ে দেব? বাইরের লোককে যদি সরিয়ে দিতে পারিস, তাহলে আমাকে কেন নয়? আমি তোর নিজের লোক। এসব কিছুই হয়নি ভাইয়া, তুমি ভুল করছো। তোমার পায়ে পড়ি ভাইয়া, আমার সর্বনাশ করো না গো ভাইয়া, প্লিজ। কিসের সর্বনাশ? যা হওয়া তা তো হয়ে গেছে। তোর শরীরের কামড় বেশি, আমি মিটিয়ে দিচ্ছি। আমি তোর এমন অবস্থা করব, আজকের পর থেকে কোনো পুরুষের সংস্পর্শে যেতে ভয় পাবি। আমি ধাক্কা দিয়ে বিছানা থেকে উঠে পড়ি, ফ্লোরে পড়ে থাকা কাপড়টা তুলে নিয়ে শরীরে ছড়িয়ে নিই। আমার কিছু হয়নি ভাইয়া, আমার শরীরে কেউ স্পর্শ করেনি। আমার ক্ষতি করো না তুমি, ভাই পড়ি তোমার। পিয়াস ভাইয়ের পা ধরে কাঁদতে থাকি। পিয়াস ভাই পুনরায় আমাকে টেনে বিছানায় ফেলে দেয়। আলো, তোকে আমি 10 লক্ষ টাকার বিনিময়ে কিনেছি। আমার আলোকে অন্য কারোর কাছ থেকে টাকা দিয়ে কিনতে হয়েছে। আমাকে তো দামটা তুলতে হবে, তাই না? তোর ফিডব্যাক আছে, অনেক তৃপ্তি পাওয়া যাবে। আমি আর পারলাম না পিয়াস ভাইয়ার হাত থেকে নিজেকে বাঁচাতে। ভাইয়া আমার কোনো কথাই কানে নিল না। আমার গলা ফাটানো চিৎকার, কান্নার আওয়াজ, কোনো কিছুই ভাইয়ার কানে নিল না। আমার দম বন্ধ হয়ে আসছে। এই সময় মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে আমার শরীরটাকে কেটে ফালাফালা করে দিচ্ছে। চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যায়। আমার শরীরে কেউ ধাক্কা দেয়। চোখ খুলে দেখি পিয়াস ভাইয়া পা দিয়ে আমাকে জাগানোর চেষ্টা করছে। আমি উঠে বসে পিয়াস ভাইয়ের দিকে তাকিয়ে ভয় পাই। কি 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 হয়েছে? কিছু হয়নি তো। মহারানী, আপনি যে এখনো ঘুমাচ্ছেন, তা বাড়ির কাজ কামগুলো কে করবে? আমাকে নাস্তা দেবে কে? আমি কেন? উম, ভাবি ভাবি খালাম্মা আছে তো। আচ্ছা, তুই এখন বলতে চাইছিস মা ভাবি রাজশাহী থেকে এসে আমাকে নাস্তা দেবে, তাই তো? পিয়াস ভাইয়া জোর গলায় বলায় আমি আরো বেশি ভয় পেয়ে যাই। আমি তো ভুলেই গিয়েছিলাম আমি ঢাকায় আছি। তাড়াতাড়ি করে উঠে দাঁড়াই। আমায় একটু সময় দাও, তোমার নাস্তা দিচ্ছি। পিয়াস ভাই আমাকে আর কিছু বলতে না দিয়ে আমি ওয়াশরুমে চলে এলাম। ঝটপট বেরিয়ে সেই কিচেনে এলাম। পিয়াস ভাইয়াকে স্যান্ডউইচ আর জুসের গ্লাসটা এগিয়ে দিলাম। পিয়াস ভাইয়া নাস্তার প্লেট আর জুসটা ছুঁড়ে ফেলে দিল। আমি এগুলো খাবো না তো।
আমার জন্য পরোটা ডিম ভাজি করে আন। আমি আধ ঘন্টার মধ্যেই পিয়াস ভাইয়াকে নাস্তা দিয়ে দিলাম। পিয়াস ভাইয়া বসে পরোটাকে 2 আঙ্গুল দিয়ে তুলে দেখতে লাগলো। আলো, এটা কি এরকম তেল চপচপে? তুই জানিস না আমি বেশি তেল খাওয়া পছন্দ করি না। জি ভাইয়া, আসলে আমি এর আগে কখনো পরোটা বানাইনি, আজ প্রথম তো, তাই বেশি তেল দিয়ে ফেলেছি। এরপর থেকে আর এই ভুল হবে না, আজকের মতো খেয়ে নাও না। আমি ভয়ে ভয়ে কথাগুলো বললে পিয়াস ভাইয়া আমার দিকে আমি ভয়ে ভয়ে কথাগুলো বলে পিয়াস ভাইয়ের দিকে তাকালাম। পিয়াস ভাইয়া কিচেন রুম থেকে তেলের বোতলটা নিয়ে আসলো। আলো, ঠিক আছে, আমি পরোটা খাবো, কিন্তু তোকেও খেতে হবে তো। এই বোতলটা শেষ কর তো। আমার হাত পা কাঁপতে লাগলো। পিয়াস ভাই কি বলছে? আমি তেল খাবো? ভাইয়া তেল খেলে শরীর খারাপ করবে তো। খেতে বলছি খাবি, আর তোকে কি আমি রোজ খেতে বলছি? আজকের মতো খেয়ে নে না। বুঝতেই পারছি আমার কথা আমাকেই ব্যাক করেছে। পিয়াস ভাইয়ার বোতলের ছিপি খুলে আমার মুখের সামনে ধরলো। আমি না চাইতেও বেশ কিছুটা তেল আমার গলায় গেল। আমি পিয়াস ভাইয়াকে ঠেলে দিয়ে বেসিংয়ের কাছে গিয়ে বমি করে ফেললাম। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি করতে চাইছিলে? চিৎকার করে কথাগুলো বললে পিয়াস ভাই আমাকে থাপ্পড় মারে। তোকে বলেছি না আমার সাথে উঁচু আওয়াজে কথা বলবি না? খুব সাহস বেড়েছে তোর। সাহসের কি আছে? তুমি কি করতে যাচ্ছিলে? আমি থাকবো না তোমার কাছে, আমাকে রাজশাহী নিয়ে চলো, আমি খালাম্মা ভাবির কাছে থাকবো। তুমি নাটক করেছিলে ভালো মানুষ হওয়ার, এই মুখোশ পরে ওদের সাথে মিথ্যে নাটক করে তুমি আমাকে নিয়ে এসেছো। থাকবো না, আমি তোমার সাথে থাকবো না, বুঝেছো? কোথায় যাবি? রাজশাহী? খালাম্মা ভাবির কাছে যাবি, নাকি ওই রাজবাড়ি পতিতালয়ে যাবি? কোনটা? পিয়াস ভাইয়া গালে আমি পিয়াস ভাইয়ার গালে থাপ্পড় মেরে দিয়ে কেঁদে ফেললাম। আমার তো সেদিন কোনো দোষ ছিল না, কেন করছো ভাইয়া? আমি আর সহ্য করতে পারছি না যে, আমাকে মেরে ফেলো তুমি। তুই আমাকে থাপ্পড় মারলি? আমাকে? আমি পিয়াস ভাইয়ার গালে হাত তুলে অপরাধ করে ফেলেছি। কি করব? যে কথাগুলো বলেছিল তা আমি সহ্য করতে পারছিলাম না। পিয়াস ভাইয়া রেগে বেরিয়ে যায়। আমি কি করব বুঝতে পারছিলাম না, তবে পিয়াস ভাইয়ার সাথে থাকতে পারবো না। আমার ফোনটা খুঁজে নিয়ে খালাম্মাকে কল দিলাম। হ্যালো বলার সাথে সাথে আমি কেঁদে ফেললাম। কেন কাঁদছিস আলো? আমার তোমার জন্য মন খারাপ করছে, আমি তোমার কাছে যাব খালাম্মা। খবরদার, তুই আমাকে খালাম্মা বলে ডাকবি না। তোর মায়ের মতো তোর খালাম্মা আজ থেকে তোর কাছে মৃত্যু। কিছু বলছো তুমি খালাম্মা? কেন বলছো? তোর আমি মুখ দেখতে চাই না, তুই নষ্টামি। ছি ছি, আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস। আমি সব জানি, সব। তোর ব্যবস্থা আমার ওই ছেলেই করবে। মরে যা তুই, মরে যা। কি বলছো তুমি খালাম্মা? কেন বলছো খালাম্মা? তুমি এগুলো কি বলছো? সব ভুল, সবার ভুল হচ্ছে। আর কথাটা শোনো, আমি নষ্টা মেয়ে নই খালাম্মা, আমি নষ্টা মেয়ে নই। চিৎকার করে কাঁদতে থাকি। খালাম্মা আমার কথা শোনে না, লাইনটা কেটে দেয়। আমাকে সবাই ভুল বুঝলো, আমি এবার কি করব? আমি একছুটে ছাদে চলে এলাম। খালাম্মা আমাকে ভুল বুঝলো। ছাদে এসে অনেক কাঁদলাম। আমি সেদিনের পর মরে গেলাম না কেন? আমি কেন বেঁচে আছি? কখন সন্ধ্যা নেমেছে তা টেরও পেলাম না। পিয়াস ভাই আমার সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু আমি কোনো পাত্তাই দিলাম না। তুই ছাদে কি করছিস? আমি তোর অফিস থেকে বেরিয়েছি, সে খেয়াল আছে তোর? তাড়াতাড়ি আমার জন্য কফি নিয়ে আয়। আমি কিছু বলি না, শুনেও না শোনার ভান করে বসে থাকি। পিয়াস ভাইয়া অনেকক্ষণ ধরে আমাকে ডাকলো, এবার রেগে গিয়ে হাত ধরে টেনে তুললো। আমি হাত ছাড়িয়ে নিচে চলে আসি। পিয়াস ভাইয়া আমার পিছু পিছু আসে, চিৎকার শুরু করে থাপ্পড় মারে। আমি চোখ মুখ শক্ত করে রাখি। তুমি খালাম্মাকে কি বলেছ? আমি নষ্টা মেয়ে ছেলে, তাই তো? বলনি তুমি আমাকে রেপ করেছ? এটা শুনে পিয়াস ভাইয়ার মাথায় যেন রক্ত উঠে গেল। এলোপাথারি থাপ্পড় মারতে লাগলো। আমি পড়ে গেলে আমাকে তুলে নিয়ে আবার মারলো। তোকে রেপ করেছে তাই না? আমি রেপ করেছি? তুই বাইরের লোককে শরীর দিতে পারিস, আমাকে কেন নয়? আসলে কি বলতো, তোর মতো মেয়ের সাথে এরকমই করা উচিত। তুমি এতটা নীচ, নোংরা মন মানসিকতার মানুষ? তুমি ভুল করছো এবং করেছো অনেক বড় ভুল। আমায় যদি তুমি বেশ্যা মনে করো, তাহলে বিয়েটা করেছো কেন? খালাম্মার কথায় বলতে পারতে তো তুমি বেশ্যা মেয়ে ছেলেকে বিয়ে করতে পারবে না।
পিয়াস ভাইয়া আমাকে চুলের মুঠি ধরে টেনে তুললো। বেশ ভালো কথা বলতে পারিস তো তুই। তুই পাপ কাজগুলো করে বেড়াবি আর আমি কিছু বলবো না? আমাকে কি তুই বাচ্চা ছেলে ভাবিস? আমি কিছু করিনি, যা করার তুমি করেছো। আমাকে নষ্ট করে দিয়েছো তুমি পিয়াস ভাইয়া, আমাকে বাড়ির বাইরে বের করে দিল। ঠিকই বলেছিস, তুই তো নষ্ট হয়েই গেছিস। এবার বাড়ি থেকে বেরিয়ে যা, কোনো কথা বলবি না। আজকে তুই সারা রাত বাড়ির বাইরে পড়ে থাকবি। ভাইয়া প্লিজ এমন করো না, আমি এই শহরের কিচ্ছু চিনি না, আমার খুব ভয় করছে। তুমি আমাকে সকাল হলে রাজশাহী পাঠিয়ে দিও, আমি তোমাকে আর মুখ দেখাবো না। আমাকে আমার বাড়ির লোকদের কাছে রেখে দিয়ে আসো। ভাইয়া ভাইয়া পিয়াস ভাইয়া আমার মুখের ওপরে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। আমি দরজা ধাক্কা দিতে দিতে বসে পড়ি। কিছু সময় পর মেঘ কালো করে ঝড়ো হাওয়া ওঠে, তার সাথে বজ্রবিদ্যুৎ। আমি খুব ভয় পেয়ে যাই। দরজা ধাক্কা দিয়ে পিয়াস ভাইয়াকে ডাকতে থাকি, কিন্তু না, পিয়াস ভাইয়া দরজা খুললো না। হয়তো আরামে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। বৃষ্টি নামলো। যত বৃষ্টির জোর বাড়ছে ততই আকাশ ভেঙে বজ্রপাত পড়ছে। খুব ভয় লাগছে, নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। ছোট্ট থেকে সামান্য মেঘ ডাকার আওয়াজ হলেই আমি ভয়ে কুঁকড়ে যেতাম। 2 হাত নিয়ে কান চেপে ধরি। সকালবেলা নিজেকে বিছানায় আবিষ্কার করি, রুমের মধ্যে বিছানায় শুয়ে আছি। তাহলে কি পিয়াস ভাই আমাকে নিয়ে এসেছে? 7-5 ভাবতে ভাবতে ওয়াশরুমে চলে আসি। শাওয়ার নিয়ে বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে গেলে গালে থাপ্পড় মারার দাগটা দেখতে পাই। চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে আসে। সাজের বাহার হয়ে গেলে নিচে আয়। আমি কিছুটা চমকে যাই পিয়াস ভাইয়ার কথায়। আমি নিচে এসে খালাম্মাকে দেখে চমকে যাই। খালাম্মা আবার কখন আসলো? পিয়াস ভাইয়াকে খেতে দিয়ে নিজেও বসলো, আর একটা প্লেটে নাস্তা দিয়ে কিচেন রুমে রেখে আসলো। বুঝতেই পারলাম ওটা আমার জন্য রাখলো। খালাম্মা আমাকে দেখেও না দেখার ভান করছে। আমি কোনো কথা না বলে কিচেন রুমে চলে যাই। কাল সারাদিন রাতটা আমার না খেয়েই কেটেছে, তাই খাবার দেখে নিজেকে আটকে রাখতে পারলাম না, খেয়ে নিলাম। খালাম্মা আমার সাথে কোনো কথাই বলছে না। অনেক চেষ্টা করেও খালাম্মাকে আমার সাথে কথা বলাতে পারলাম না। রুমে এসে হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকলাম। কেন এমন হচ্ছে? কেন আমাকে পিয়াস ভাই মেনে নিতে পারছে না? ভেবেছিলাম খালাম্মাকে সব কিছু বলবো, কিন্তু খালাম্মাও আমাকে ভুল বুঝলো। আলো, নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে আমার সাথে চল। এমন কথা শুনে মুখ তুলে তাকিয়ে দেখে খালাম্মা। আমি কিছু বলার আগেই উনি বেরিয়ে গেলেন। কিছু বুঝলাম না। তাহলে কি খালাম্মা আমাকে কোনো শাস্তি দেবে? রুম থেকে বেরোলে পিয়াস ভাইয়া আর খালাম্মার কথা কানে এলো। আমি তোর কোনো কথাই শুনবো না। আমি আলোকে নিয়ে চলে যাব। আমি চাই না ওই মেয়েটা তোর জীবন নষ্ট করুক। আমি আর কোনো কথায় কানে নিতে পারলাম না। ছুটে এসে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলাম। পিয়াস ভাইয়ের জীবন নষ্ট করেছে আমি? খালাম্মা আমাকে শেষমেশ ভুল বুঝলো? একবার জানার চেষ্টা করলো না? ঠিকই বলেছে, আমার পিয়াস ভাইয়ের থেকে দূরে সরে যাওয়াই ভালো। চাই না আমি কাউকে, চাই না। ঢাকা থেকে চলে আসলাম রাজশাহী। এতটা পথ একসাথে আসলেও খালাম্মা আমার সাথে একটা কথাও বললো না। আমাকে আর ছোট আম্মু আব্বুর কাছে রেখে গেলেন। ছোট আম্মু আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। ছোট আব্বু আমাকে দেখে আমার সাথে কথা না বলে চলে গেলেন। আমি হাত বাড়িয়ে ডাকতে গিয়েও থেমে গেলাম। তুই যা কাজ করেছিস তাতে আমাদের সকলের মান সম্মান মাটিতে মিশে গেছে রে। তুই এমন কাজ কি করে করতে পারলি? ছোট আম্মু আমাকে ভুল বুঝলো। ছোট আব্বু আমাকে পিয়াস ভাইয়া আর খালাম্মার মতো ভুল বুঝছে। দৌড়ে ছাদে এলাম। ছাদের রেলিং ধরে অঝরে ধারায় কাঁদছি। এত কষ্ট কেন পেতে হবে আমাকে? কেন কেউ আমার কথা শুনবে না? কেন? এর থেকে মরে যাওয়াই ভালো। চোখের পানি মুছে ছাদের রেলিং ধরে নিচের দিকে স্থির দৃষ্টি রাখি। হঠাৎ আমার কাঁধে কারোর হাতের স্পর্শ, ঘুরে তাকাতেই দেখলাম ছোট আম্মু। আমি কিছু না বলে রুমে চলে আসলাম। কেন আমাকে ভুল বুঝছে? আর যদি আমার আম্মু থাকতো তাহলে আমাকে এতটা কষ্ট পেতে হতো না। তুমি আমাকে কেন ছেড়ে চলে গেলে আম্মু? কেন? হ্যালো, আমি চোখের পানি মুছে নিই। ছোট আম্মু আমার মুখোমুখি বসে আমার হাত দুটো ধরে। তোমার বাবা মারা যাবার পরই আমি তোমাকে আগলে রাখি।
নিজের মেয়ে হওয়ার পরেও তোমাকে কোনো অযত্ন করিনি, কখনো তোমার মায়ের অভাব বুঝতে দিইনি, দুই মেয়ের মধ্যে কখনো ফারাক দেখিনি। আমার দুটো মেয়ে যেমন আমার কাছে চাঁদের টুকরো, আমি তোমাকে ঠিক ভুলে শিক্ষা দিয়েছি, তোমাকে মানুষের মতো মানুষ করে বড় করেছি। তোমার মনের কথাও আমি বুঝতে পারি, তুমি কষ্ট পাচ্ছ কি আনন্দে আছো আমি তোমার মুখ দেখেই ধরতে পারি। আমার কেন জানি না মনে হচ্ছে এইসব কিছুর পেছনে কোন একটা রহস্য আছে। জুই এর এইভাবে সুইসাইড করা তো কিছু একটা ভুল হচ্ছে। ছোট আম্মু আমার চিবুক 2 আঙ্গুল দিয়ে তুলে ধরে। আমাকে সত্যি বলো, আমি জানতে চাই আসল কথাটা। আলো, গোপন রেখো না, আমাকে সমস্ত কিছু খুলে বলো। আমি ছোট আম্মুকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কেঁদে যাই, তারপর সব কিছু বলা শুরু করি। জুই আমার থেকে সব শুনে ছোট আম্মু আমাকে জড়িয়ে ধরে। আমার আলোর সাথে এত কিছু হয়েছে, আমার আলোটা এত কষ্ট সহ্য করেছে, নিজের বোনকে শুধুমাত্র বাঁচানোর জন্য এত বড় বলিদান দিতে হয়েছে। ছোট আম্মু আমাকে জড়িয়ে ধরে কাঁদছেন, আমিও কাঁদছি। এতটুকু মেয়েটা আমার এত কষ্ট সহ্য করেছে, তুই একবারও আমার কথা, তোর ছোট আব্বুর কথা ভাবলি না? জুই আমাদের ছেড়ে চলে গেল, তুই তো এখন আমাদের সম্বল। তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমরা কি নিয়ে বাঁচতাম বলতো? আমার চোখ দিয়ে বাঁধ ভাঙা পানি গড়িয়ে পড়ছে ঠিকই, কিন্তু এত কষ্টের মাঝেও আমার আনন্দ হচ্ছে। কেউ না হোক, আমার ছোট আম্মু আমার পাশে আছে। ছোট আম্মু আমার হাত দুটো ধরে। আমি জানি তুই অনেক সাহসী মেয়ে, তা না হলে কি তুই এরকম একটা পদক্ষেপ নিতিস? আর দেখ, নিয়েও কি লাভ হলো? তোকে পিয়াস ভুল বুঝেছে, সানি আপুই ভুল বুঝেছে। সব সময় কিছু হয়েছে আমার ওই মেয়েটার জন্য। নিজে তো মুক্তি পেয়ে গেল, আর তোর জীবনটা নরক করে দিয়ে গেল। ছোট আম্মু প্লিজ, তুমি জুইকে আর কিছু বলো না। আমার এখনো বিশ্বাস হয় না আমার বোনটা বেঁচে নেই। ও তো সহজ সরল একটা মেয়ে ছিল, ও কি আদৌ জানতো এত কিছু হয়ে যাবে বলে? আমি যদি পারতাম ওই ছেলেটাকে শাস্তি দিতে, তাহলে আমার কলিজাটা ঠান্ডা হতো, আমার বোনের আত্মা শান্তি পেত। আমার কথা শুনে ছোট আম্মু চোখের পানি মুছে নেয়, আমার চোখের পানি মুছিয়ে আমার হাত দুটো ধরে। আলো, আমি চাই তুই ওই ছেলেটাকে শাস্তি দে, তোর সাথে হওয়া অন্যায়গুলোর জবাব দে। আজ তোকে যারা ভুল বোঝাতে তাদের চোখে মুখে আঙুল দিয়ে দেখিয়ে দে তুই ঠিক। আমি এবার ছোট আম্মুটার হাত শক্ত করে ধরে চোখে চোখ দিয়ে তাকাই। তুমি কি বলতে চাইছো ছোট আম্মু? আচ্ছা আলো, তোর কথা মতো ওই ছেলেটা তোকে দেখেনি, তাই তো? তোকে ছেলেটা চিনতে পারবে না, কিন্তু তুই পারবি তো? হ্যাঁ ছোট আম্মু, ওই অমানুষ ছেলেটাকে আমি চিনতে পারবো। ঠিক আছে আলো, তুই ওই ছেলেটাকে শাস্তি দিবি, সাথে নিজেকে নির্দোষ প্রমাণ করবি। কিন্তু কিভাবে? আমাদের পরিকল্পনা কি ছোট আম্মু? শোন আলো, আমি তোকে জুয়ের ভার্সিটিতে ভর্তি করাবো। আমি জানি তোর ভার্সিটি থেকে অন্য ভার্সিটিতে যেতে গেলে অনেক ফর্মালিটিস আছে, কিন্তু সেই সবের দরকার নেই। আমার এক আপুর ছেলে আছে ওই ভার্সিটিতে প্রফেসর, অবশ্য সে হকি খেলার কোচ। আমি তার সাথে কথা বলে বিষয়টা জানাবো, সে আমাদের হেল্প করবে। ঠিক আছে ছোট আম্মু, ডান। কাল থেকে এক নতুন সূর্য উঠবে, এক নতুন সকাল শুরু হবে। এবার আমিই জিতবো, শেষ হাসিটা আমিই হাসবো। প্রাণ খুলে মুখে লম্বা হাসির রেখা টানলাম, গোলাপি রঙের ফুল হাতা 3 পিস পরলাম, এক হাতে একটা ব্রেসলেট আর এক হাতে একটা ঘড়ি পরে নিলাম, চোখে কাজল এঁটে হালকা গোলাপি লিপস্টিক দিয়ে নিলাম, চুলটা উঁচু করে বেঁধে কপালে ছোট্ট একটা কালো টিপ পরলাম। সাইড ব্যাগ কাঁধে নিয়ে ছোট আম্মুকে সালাম করে আমার নতুন ভার্সিটি মানে জুয়ের ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটিতে ঢোকার জন্য পা বাড়িয়ে নিজের লক্ষ্য স্থির রাখলাম। চলে এলাম মাঠের কাছে, হকি খেলছে সবাই। আমার চোখ খুঁজছে আমার সাহায্য করা ব্যক্তিকে। আমি দেখতে পাচ্ছি ব্লু টি শার্ট পরা, হাতে হকের স্টিক ধরে থাকা একজন পুরুষকে। বুঝতে অসুবিধা হলো না এই সেই ব্যক্তি যার কথা ছোট আম্মু বলেছে। আমি মনে সাহস নিয়ে এগিয়ে গেলাম। এক্সকিউজ মি, আপনি কি রাজীব আহমেদ? রাজীব স্যার? জি আলো ম্যাম, আমি রাজীব আহমেদ, রাজীব স্যার। আরে আমাকে তো কিছু বলতেই হলো না, তার আগেই বুঝে গেল, আশ্চর্য তো। আমি বুঝে গেছি আর সবটা জানিও, আশ্চর্য হওয়ার কিছুই নেই। আশ্চর্য? আমি তো নিজের মনেই কথাগুলো বললাম, আপনি জানলেন কি করে? তোমার চেহারায় তা ফুটে উঠেছে তো তাই। আমি আর কিছু বলতে পারলাম না। স্যারের কথাগুলো বলে দারুণ। আলো, আর কিছু ভেবো না, ক্লাসে গিয়ে লেকচার অ্যাটেন্ড করো,
তুমি ফাইনাল ইয়ার কমপ্লিট, তোমার ভার্সিটি থেকেই করতে হবে। এখানে যে কাজে এসেছো সেই কাজ করো। আমার প্রিন্সিপাল স্যারের সাথে কথা হয়েছে, তবে তোমাকে হকিতে জয়েন করতে হবে। আমি জানি ছোট আম্মু আমাকে সব বলেছে, কিন্তু স্যার হকি খেলার সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই। ইটস ওকে আলো, তুমি দুটো কাজেই সাকসেসফুল হবে। আই উইশ। এবার যাও, আর হ্যাঁ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার, আপনার এই লোকটাকে আমার প্রয়োজন। স্যার মুচকি হাসলো। আমিও হেসে ক্লাসরুমের দিকে পা বাড়ালাম। আর কিছু ভাববো না, আমার এখন একটাই লক্ষ্য স্থির রাখবো। এই 6 মাসের মধ্যেই আমি জুয়ের অপরাধীকে শাস্তি দেব। প্রফেসরের লেকচার শেষ করে আমি মাঠের দিকে এগিয়ে এলাম। রাজীব স্যার আমাকে দেখে এগিয়ে এলেন, বললেন রেডি হয়ে এসে প্র্যাকটিস শুরু করতে। আমার কাছে একটা মেয়ে এলো। হাই, আমি ছায়া। তুমি আমাদের টিমে নতুন, তাই না? হ্যাঁ, আমি আলো। হকি প্র্যাকটিস করছি আর চারিদিকে নজর রাখছি। রাজীব স্যার আবার মনে করিয়ে দেয় আমি যেন লক্ষ্য স্থির রাখি। ছোট আম্মুর সাথে পরিকল্পনা করেছি মাত্র 6 মাস। 6 মাসের মধ্যেই ওই ছেলেটাকে শাস্তি দেব। হকিতে জয়েন করলাম যাতে ওই ছেলেটার কাছে কাছে থাকতে পারি, কারণ ওই ছেলেটাও হকি খেলে। রাজীব স্যার অনেক হেল্প করেছেন, জানি না উনি আজ যা করছেন তার ঋণ কিভাবে শোধ করব। ছায়া মেয়েটা খুব ভালো, আমার বেশ ভালোই লেগেছে। আমার নতুন বন্ধু আমাকে হেল্প করছে বেশ। আমি বুঝতে পারছি কেউ আমাকে দেখছে আর সমস্ত মুভমেন্ট ফলো করছে। ছায়া, চলো তো মাঠটায় 2 রাউন্ড ছুটে আসি। আচ্ছা চলো। 2 রাউন্ড ছুটে এসে থামলাম। অনেক ফ্রি আর বেশ ভালো লাগছে, সমস্ত ক্লান্তি যেন ধুয়ে গেল। আমি ছুটলাম ওই আশিককে দেখতে। ও এতক্ষণ আমাকেই ফলো করছিল, তাই ও যাতে আমার প্রতি আরও ইমপ্রেস হয় তাই ওকে দেখিয়ে ছুটে এলাম। ছায়া আমার 2 মিনিট পর এসে থামলো। ও ওয়াও আলু, তুমি তো দারুণ ছোট, আমি তো হাঁপিয়ে গেলাম। উফ। আমি ছায়ার কথা শুনে হেসে ফেললাম, হাসিটা জোরেই ছিল। কিলার স্মাইল, আই লাইক ইট। এমন কথা শুনে পেছনে তাকালাম। হ্যাঁ, আমার সামনে আশিক দাঁড়িয়ে কথাগুলো বলল, তার মানে আমি ঠিক লাইনেই চলছি। হাই সুইট হার্ট, আই অ্যাম আশিক রহমান। ও আচ্ছা। অ্যাটিটিউড, আই লাইক ইট। তুমি যে ঝড়ের গতিতে ছুটছিলে তাতে আমি ইমপ্রেস। ও রিয়েলি? আই ডোন্ট নো। এতদিন ভেবে এসেছি আমি একাই রানার, কিন্তু এখন তো দেখছি। ও ওয়েস, এখন তোমার প্রতিদ্বন্দ্বী এসে গেছে। ফ্রেন্ড, আই মিন আমরা কি ফ্রেন্ড হতে পারি? ও শিওর, হোয়াই নট। আশিক বাঁকা হাসি দিয়ে চলে যায়। ছায়া আমার হাত ধরে টেনে ধরেছে। তুমি কি বলো তো, না জেনে না শুনে তুমি ওর মধ্যে একটা ছেলের সাথে ফ্রেন্ডশিপ করে নিলে। তুমি জানো ছেলেটা কেমন? ছায়া, তুমি রাগ করছো কেন? ওই ছেলের সম্পর্কে তুমি আমাকে জানিয়ে দিও, আমি অ্যালার্ট হয়ে যাব। আর হ্যাঁ, আমি ওর সাথে থোড়ই না প্রেম করছি। হ্যাঁ, তাহলে ঠিক আছে। আমি আর ছায়া দুজনেই কথাটা বলে হেসে ফেললাম। আমি বাড়ি চলে আসলাম। সোজা ছোট আম্মুর রুমে চলে এলাম। ছোট আম্মুকে জড়িয়ে ধরলাম। ছোট আম্মু, কাজ হয়ে গেছে। আমরা ঠিক যেমন চেয়েছিলাম তেমনি হচ্ছে। ওই আশিক ছেলেটা নিজ থেকে এসে ফ্রেন্ড হয়েছে আমার। কিন্তু ছোট আম্মু কিছুই বলছে না তো। শাড়িগুলো গুছিয়ে রাখছে, হাসছেও না, কিছু বলছেও না। আমি ছোট আম্মুকে নিজের দিকে ফিরিয়ে নিলাম। ছোট আম্মুর হাত দুটো ধরলাম। তুমি খুশি হলে না ছোট আম্মু? আমরা যেমন যেমন পরিকল্পনা করেছি ঠিক তেমনিই হচ্ছে। ছোট আম্মু আমার থেকে হাত সরিয়ে নিল, আমার কাপড় গোছানোর কাজে মন দিল। আমি তোমার ওপর রেগে আছি আলো। ছোট আম্মু, এমন বলছো কেন? আলো, তুমি যে অত বড় একটা বিপদ মাথায় তুলে নিয়েছিলে, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না কেন? তোমার যদি কিছু হয়ে যেত, তোমাকে আমি শিক্ষা দিয়েছি এতে বিপদে কেউ পড়লে তাকে অবশ্যই তুমি সাহায্য করবে। আমার বড় মেয়ে ভীষণ সাহসী, তা আমি জানি। কিন্তু আলো, সেদিন যদি তোমার ভালো মন্দ কিছু একটা হয়ে যেত, আমাদের কি হতো বলো তো? ওই দিনের কথাগুলো ভাবলে এখন আমার শরীর শিউরে ওঠে। ছোট আম্মুর চোখ ছলছল করছে, মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। আমার হাত দুটো শক্ত করে ধরে। আলো, তুমি আমাকে ছুঁয়ে কসম করো, এবার থেকে বড় কোনো বিপদে পড়লে তুমি আমাকে জানাবে, একা একা কিচ্ছু করবে না। আমি তোমাকে কথা দিচ্ছি ছোট আম্মু, আমি এবার থেকে সব কিছু তোমায় শেয়ার করব। ছোট আম্মু আমাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ থাকলেন।
ছোট আম্মুকে জড়িয়ে ধরে থাকতেই মনে হচ্ছে আমি যেন পরম শান্তি পেলাম। ছোট আম্মু আমাকে খাইয়ে দিলেন, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। হ্যাঁ, আজ আমি শান্তিতে ঘুমাবো। বুকের ভেতরে জমে থাকা পাহাড়টা আজ সরে গেছে। ঘুম ভেঙে গেল, উঠে বসি। দেওয়াল ঘড়িতে তাকিয়ে দেখি 4টা বাজে। সামান্য পানি খেয়ে আবার শুয়ে পড়লাম। চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে এলো। আচ্ছা, পিয়াস ভাইয়া পারতো না আমার পাশে থাকতে? পিয়াস ভাইয়া আমাকে ভালোবাসে শুনেছি। ভালোবাসলে তার প্রিয় মানুষের জন্য নাকি সব কিছু করা যায়। তাহলে পিয়াস ভাই কেন আমার পাশে নেই? গুড মর্নিং আলো। ভার্সিটিতে এসে প্র্যাকটিসের জন্য মাঠে আসতেই কথাটা কেউ বলে উঠল। আমি পেছনে ফিরে তাকাতে দেখলাম আশিক। মর্নিং। আরে শুধু মর্নিং কেন? আচ্ছা চলো আমরা দৌড় লাগাই, দেখি তুমি আমাকে হারাতে পারো কিনা। ও রিয়েলি? বাট আই এম নট ইন্টারেস্টেড, ওকে? আলো, তুমি এখানে? আমি তোমাকে পুরো ভার্সিটির সব জায়গায় খুঁজে পেলাম না। আরে প্র্যাকটিসে চলো। ছায়া এসে কথাগুলো বলল। আমি ছায়ার সাথে যেতে যেতে পেছনে তাকালাম। আশিক একটা চোখ টিপ মারলো। আমি সামনে তাকিয়ে চলে এলাম। আলো, তুমি এই আশিকের থেকে দূরে থাকো, বুঝলে? ছেলেটা সুবিধাজনক নয়, সো বি কেয়ারফুল, ওকে? ছায়া, ওই ছেলেটার মুখোশ খুলবো বলেই তো আমার এখানে আসা। তুমি কোনো চিন্তা করো না, ওই ছেলেটা যা করেছে তার শাস্তিও পাবে। আমি কিছু বুঝলাম না, কি বলো তুমি? কিছু না, প্র্যাকটিসে মন দাও। আমি হকের স্টিক দিয়ে বলটা নাড়াচাড়া করছি আর ভাবছি আমার জীবনটা কোথায় এসে থামছে। কখনো ভাবিনি আমাকে সবাই এইভাবে ভুল বুঝবে। খালাম্মা, পিয়াস ভাইয়া, ছোট আব্বু। হঠাৎ আমার হাত দুটো কেউ স্পর্শ করে হকের স্টিকটা ঠিকভাবে ধরিয়ে দেয়। আলো, তুমি তো স্টিকটাই ভালোভাবে ধরতে পারছো না। প্রথমে হকির স্টিককে ভালোভাবে ধরতে শেখো। আর হ্যাঁ, ফোকাস করো দুই দিকেই। রাইট স্যার। শোনো, 1 সপ্তাহ পরে একটা কম্পিটিশন আছে। আমি তোমাকে তৈরি করব। তুমি হকি চ্যাম্পিয়ন হবে, এমনকি রেসের চ্যাম্পিয়ন হবে। এইবার স্পোর্টস জিতবে কোনো ছেলে না, মেয়ে, আর সে আলো। আর হ্যাঁ, তোমার ট্রান্সফার করে নেওয়া হয়েছে, তুমি এখান থেকেই তোমার পড়াশোনা চালিয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আজকে 4 দিন হয়ে গেল খালাম্মা, পিয়াস ভাইয়া আমার কোনো খোঁজ নেয়নি। মাঝরাতে চোখের পানি ফেলি পিয়াস ভাইয়ার কথা ভেবে। এখন ছায়ার সাথে আমার বন্ধুত্বটা অনেক বেশি গাঢ় হয়েছে। ছায়া এখন আমার বাড়িতে আসা যাওয়া করে বলা ভালো, ও আমাদের বাড়িতে একটা সদস্য হয়ে উঠেছে। ওকে সমস্ত ঘটনা জানাতেই ও ভীষণভাবে হেল্প করছে আমায়। ছোট আব্বু বুঝতে পেরেছে উনি আমাকে সাপোর্ট করছেন। আর রাজীব স্যার, স্যার আমাকে হকি খেলা শিখিয়ে দিয়েছে। আজকে আমার কম্পিটিশন। এই কম্পিটিশনে আশিক এতদিন চ্যাম্পিয়নের ট্রফি পেয়ে এসেছে, আজ আমি পাবো। ওকে এতে হারাতে পারলেই আমি আমার লক্ষ্যে খুব দ্রুত পৌঁছে যাব। খালাম্মাকে সালাম করলাম। খালাম্মা আমার কপালে চুমু দিয়ে বললেন, জয়ী হয়ে এসো। ছায়া আসলে আমার ভার্সিটিতে চলে আসি। ছায়া আসলেই আমরা ভার্সিটিতে চলে আসি। চারিদিকে শুধু পোস্টার লাগানো আশিকের, কারণ ওদের বিশ্বাস আশিকই জিতবে। ইয়েস, আমি পেরেছি। আমি জিতেছি। ভার্সিটির সবাই যেমন অবাক হয়েছে তেমন আমাকে অভিনন্দন জানাচ্ছে। ছোট আম্মু, আমি পেরেছি আম্মু, আমি পেরেছি। এই নাও তোমার ট্রফি। এরপরের জিতটাও আমার হবে। আমি জানি আমার আলো সবার সেরা। সকালে ভার্সিটিতে আসতেই আশিক আমার সামনে হাঁটু মুড়ে বসে গোলাপ এগিয়ে দেয়। আই ইমপ্রেস ইউ, আই লাভ ইউ। হ্যাঁ, আমি এইটাই চেয়েছিলাম। ছিপে মাছ টোপ গিলেছে। হোয়াট? লাভ ইউ? আর ইউ ম্যাড? তুমি আমার ব্যাপারে কতটুকু জানো যে 2 দিন হতে না হতেই আমাকে প্রপোজ করছো? আমি যতটুকু জানি সেটা শুধু আমার মধ্যেই রাখতে দাও না। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। আমি ভেবে দেখব। পাশ কাটিয়ে চলে আসলাম। ছুটে এসে রাজীব স্যারকে জড়িয়ে ধরলাম। স্যার, আমি পেরেছি স্যার, আর এটা আপনার জন্যই সম্ভব হয়েছে। আপনি যদি সাপোর্ট না করতেন তাহলে আমি কিছুই করতে পারতাম না। স্যার, আমি আশিকের মুখোশ খুব তাড়াতাড়ি খুলে দেব। কথাটা বলেই স্যারকে ছেড়ে দিয়ে আমি একটু অপ্রস্তুতে পড়ে গেলাম। আমি না একটা ছাতা। স্যার কি ভাববেন? ধুর। আমি জানতাম আলো তুমি পারবেই, আর তোমার লক্ষ্য তুমি খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ স্যার।
এইসব কিছুই আপনার জন্য হয়েছে। আপনার অবদান আমি কখনো ভুলতে পারবো না। আলো, এখন আমাকে থ্যাঙ্কস বলো না। যেদিন তুমি তোমার আসল কাজ শেষ করতে পারবে সেদিন বলো। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। এই কয়দিনে আশিকের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। ওর বাবা মা ওর সাথে যোগাযোগ রাখে না। কোনো বাবা মা চায় ছেলে জেলে পচে মরুক, তাই হয়তো শুধু ওর কাছ থেকে যোগাযোগ ছেড়ে দিয়েছে। কিন্তু আমি ওকে জেলে পচিয়েই মারবো। ইদানিং আমার কি হয়েছে জানি না, এখন আর পিয়াস ভাইয়ার কথা মনে হয় না। আমার ভাবনায় রাজীব স্যার আসে। মানুষটা ভীষণ ভালো। আলো, একটা কথা জিজ্ঞেস করবো তোমায়? বলো। তুমি কি রাজীব স্যারকে লাভ করো? খুব জোরে একটা ভীষণ খেলাম। সবাই মাত্র কফির কাপেতে মুখ দিয়েছি আর ছায়া এমন কথা বলতে অপ্রস্তুতে পড়ে গেলাম। ছায়া, কি সমস্ত কথা বলছো তুমি? আমি আর রাজীব স্যার? নো ওয়ে। হ্যাঁ, আমি মানছি রাজীব স্যার বেস্ট, তার মানে এই নয় যে আমি শুধু লাইক করি, এই জাস্ট। আর স্যারের তো গার্লফ্রেন্ড থাকতেই পারে। হ্যালো, হাসালে। ওই রকম একটা রাগী স্যারের প্রেমে কেউ পড়তে পারে নাকি? হ্যাঁ, আমার তো স্যারকে দেখলেই ভয় হাত পা ঠান্ডা হয়ে যায়। একমাত্র তুমি প্রেমে পড়তে পারো স্যারের। না ছায়া, রাজীব স্যার আমার জন্য যা করেছে তাতে আমি ওনার প্রতি অনেক কৃতজ্ঞ। আর তাছাড়া ওনাকে আমি অনেক সম্মান করি। আমি জানি আলো। আচ্ছা ছায়া, তুমি তো ডুবে ডুবে বেশ পানি খাচ্ছ। বলো, তোমার এই সাগরের কি খবর? আই লাভ ইউ টাভ ইউ কিছু বললো? আলো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। সবসময় পেছনে লাগো আমার। দুজনেই হেসে উঠলাম। আশিক আমাকে হাত ধরে টেনে আনলো, দেওয়ালের সাথে মিশিয়ে দিয়ে আমার ঠোঁটে এক আঙ্গুল স্লাইড করতে লাগলো। এই মুহূর্তে মনে হচ্ছে নিজের হাত ওর গালে টিপে ধরি। আশিক হাতটা আমি ধরে সরিয়ে দিয়ে মুচকি হেসে উঠি। এ কি করতে চাইছো? এইসব ঠিক না। কেন বেবি? 2 মাস হয়ে গেল আমরা রিলেশনে আছি, সামান্য তোমার হাত ধরতে পারা ছাড়া একটা কিস করতেও দিলে না তুমি। এটা কেমন বিচার তোমার সুইট হার্ট? আমি আশিকের শার্টের কলার টেনে আমার সাথে মিশিয়ে নিই। পাবে জান, তুমি সব পাবে, তোমাকে সব খুলে দেব। আশিক আমাকে জড়িয়ে ধরলো। আমার মনে হচ্ছে এই মুহূর্তে ওর সারা শরীরে আরশোলা ছেড়ে দেই। না, ওর মুখটা ভীম রোলের চাকের ভেতরে ঢুকিয়ে দেই। তাহলে যান, কাল রুম ডেটে চলো। কাল? না মানে কাল তো হবে না। কাল আমি আমার পরিবারের সাথে রেজিস্ট্রি অফিসে যাব। আমার এক আপুর বিয়ের ব্যবস্থা ওখানেই করা হয়েছে। ও আচ্ছা, তাহলে আমিও কালকে রেজিস্ট্রি অফিসে যাব, তোমার কাছে থাকবো। কিন্তু আশিক আমার পুরো পরিবার ওইখানে থাকবে। আর তুমি গিয়ে কি করবে? এ নিয়ে অনেকক্ষণ কথা হলো। অবশেষে আমি রাজি হলাম আশিককে রেজিস্ট্রি অফিসে যাওয়ার জন্য। আমিও তো তাই চাই। যাক, ফাইনালি আমি আমার লক্ষ্য পূরণ করতে পারবো। ছোটাম্মু, আমাদের অপেক্ষায় দিন শেষ। কাল ওই ছেলেটার মুখোশ খোলা যাবে। ছোটাম্মুকে জড়িয়ে ধরে ঘুরতে লাগলাম। আরে, কি করছিস? পড়ে যাবো তো। এই ভার্সিটি থেকে আসলি, ফ্রেশ হয়ে আয়। আমি যাবো তো। আচ্ছা, তার আগে বলো, খালাম্মা পিয়াস ভাইয়া আসবে নাকি? ওরা যদি না আসে তাহলে আমাদের পরিকল্পনা সব মাটি হয়ে যাবে। আরে না রে, ওরা আসবে, ওদের সময় হয়ে গেছে। ও আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। কলিং বেলের আওয়াজে আমি নিচে চলে আসলাম। দরজা খুলতেই খালাম্মাকে জড়িয়ে ধরতে গেলে খালাম্মা মুখ ফিরিয়ে আমাকে কিছু না বলেই ভেতরে চলে যান। পিয়াস ভাই আমাকে দেখে সরে যা বলে আমার খুব কষ্ট হয়, কিন্তু শুধু তো আজকের দিনটাই, কাল সব ঠিক হয়ে যাবে। আমাকে আবার সবাই ভালোবাসবে। নিজের অজান্তেই হাসছি। ঘুমাতে যাওয়ার আগে ছায়াকে কল দিলাম। কিভাবে কি করব সব কিছু একবার সাজিয়ে নিলাম। লম্বা নিঃশ্বাস নিয়ে বিছানায় শুয়ে পড়ে চোখ বন্ধ করলাম। আজকাল দেখি রাস্তায় বাইকের পেছনে কারোর সাথে যাস। কোথায় যাস রে? আর এই ছেলেটাকে? তোর নতুন কাস্টমার বুঝি? হোম সার্ভিস দিচ্ছিস নাকি রে? চোখ খুলে বিছানায় উঠে বসলাম। পিয়াস ভাইয়া আমার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলে বাঁকা হাসি দিল। আমি কিছু বলবো না কালকেই তো সব প্রমাণ হয়ে যাবে। তোমার যা ইচ্ছে বলার তুমি বলো পিয়াস ভাইয়া। কি হলো, কিছু বলবি না? বল। পিয়াস ভাইয়া, তুমি ভুল করছো। আমাকে ভুল বুঝছো তুমি। ন্যাকামি করবি না হলো। অবশ্য এইসবগুলো তো সত্যিই, কি আর বলবি বল। তোমার যা ভাববার তুমি ভাবতে পারো। বলেই শুয়ে পড়তে গেলে পিয়াস ভাইয়া আমার গাল দুটো চেপে ধরে। আমার লাগছে, ছাড়ো। যেদিন সত্যিটা জানবে সেদিন তুমি পস্তাবে, সেই দিন পস্তাবে।
পিয়াস ভাইয়াকে ঠেলে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সকালে রুমে গিয়ে উকি মারলাম, দেখলাম পিয়াস ভাইয়া তোয়ালে দিয়ে মাথা মুছছে। এটাই সুযোগ, এবার কাজে লেগে পড়ি। তুমি রেজিস্ট্রি অফিসে চলে আসো, আমি সময়ে পৌঁছে যাব। এই কথাটা বলেই দ্রুত বাড়ির বাইরে চলে এলাম। এই কথা বললাম যাতে পিয়াস ভাইয়া আমার পিছু পিছু আসে। যতই হোক, এই কথা শুনে যে কেউই সন্দেহ করবে, আর পিয়াস ভাইয়া আমার স্বামী, সন্দেহ তো করবেই। রিকশায় উঠে ছায়াকে কল দিলাম। ছায়া শোন, তুই এখন আমার বাড়িতে গিয়ে সবার সামনে বল আমি রেজিস্ট্রি অফিসে গেছি, বাকিটা ছোট আম্মু সামলে নিবে। সবাইকে নিয়ে তাড়াতাড়ি চলে আয় রেজিস্ট্রি অফিসে। যেতেই দেখলাম তার আশিক চলে এসেছে, কিন্তু আমি তো এখন ওর সামনে যেতে পারবো না। আশিক কয়েকবার কল দিল, কিন্তু আমি পিক করলাম না। ও ভেতরে গিয়ে একটা বেঞ্চে বসলো। আধা ঘন্টা হতে যাচ্ছে, অথচ আমি কাউকেই এখনো দেখতে পাচ্ছি না, না ছায়া, না ছোট আম্মু, আর না পিয়াস ভাইয়া। এভাবেই হঠাৎ আশিকের চোখে পড়ে গেল। আশিক উঠে দাঁড়ালো, আর আমি বাধ্য হয়েই কাঁপা কাঁপা পায়ে হেঁটে গেলাম আশিকের সামনে। কি ব্যাপার, 1 ঘন্টা হয়ে গেল আমি আসছি আর তোমার কোনো পাত্তাই নেই। আর তোমার আপুর বিয়ে হবার কথা না, কই সে? আর তোমার পরিবারের লোকজন কোথায়? আসলে এখানে আমার আপুর বিয়ে হবে না, আমার পরিবারের লোক আসবে না, আমার আর তোমার বিয়ে হবে। মানে মানে কি বলতে চাইছো তুমি? মজা করছো আমার সাথে নাকি? আমি আশিকের হাতটা ধরে করুণ স্বরে বললাম, প্লিজ আশিক, তুমি আমাকে বিয়েটা করে নাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমার এই একাকিত্বটা ভালো লাগছে না। আমার যে তোমাকে চাই, শুধু তোমাকে। ভালোই হয়েছে, ওই জুই মরে গেছে, ও থাকলে আমি তোমার হতে পারতাম না। আমার মুখ থেকে জুইয়ের কথাগুলো শুনে আশিকের চোখ বড় বড় হয়ে যায়। তুমি জুইকে চিনো? হ্যাঁ চিনি তো, ও আমার বোন হয়। আর ও মরে গেছে, ভালোই হয়েছে। আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। আশিককে জড়িয়ে ধরলে আশিক আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। হোয়াট দ্য হেলথ, আমি বিয়ে করব তোমায়? শোনো, এই আশিক রহমান কোনো ফালতু মেয়েকে বিয়ে করবে না। কি যোগ্যতা আছে তোমার? কি বলছো তুমি? আমার সাথে এমন করতে পারলে বলো? ভালোবেসেছি তোমায়, নিজের থেকেও বেশি। আমি নিজেকে শেষ করে ফেলবো তোমাকে যদি না পাই। যা ইচ্ছে করো, আই ডোন্ট কেয়ার। তুমি আমার সাথে আর যোগাযোগ রাখবে না, ব্রেকআপ করলাম। আর বেশি বাড়াবাড়ি করলে পতিতলয়ে দিয়ে আসবো, ঠিক যেভাবে জুইকে দিয়ে এসেছিলাম, বুঝছো? যদি আমি যদি পারতাম তোমার ওই মুখোশটা খুলে দিতে সবার সামনে, তোমার যদি জেলে পচিয়ে মারতে পারতাম। তুমি এইভাবে কত মেয়ের জীবন নষ্ট করেছো, তোমার আমার বলে জীবন নষ্ট করেছো, কিন্তু আর কিছুই করার নেই। তোমার মতো পাপীরা এখনো সমাজে ঘুরে বেড়াবে। আমি কি সত্যিই হেরে গেলাম? আমি কি পারলাম সবার সামনে ওর মুখোশটা খুলে দিতে? হঠাৎ দেখলাম আশিক নিচে পড়ে গেল। মুখ তুলে দেখিয়ে পিয়াস ভাইয়া হাত মুঠো করে আছে। আমি সোজা তাকাতেই আমার মুখে হাসিতে ভরে উঠল। খালাম্মা, বাবাই, ছোট আম্মু, ছোট আব্বু, বড় ভাইয়া আশিকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে, অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আশিককে এতক্ষণ পিয়াস ভাইয়া 2-4টা লাথি আর ঘুষি মারতে শুরু করে দিয়েছে। ছায়া আমার কাঁধে হাত রাখলো। আমি আর ছায়া জোরে জোরে হাসতে থাকলাম। তারপর চোখের ইশারা করে আমরা আমাদের কাজ শুরু করলাম। ছায়া পিয়াস ভাইয়ার হাতটা ধরে নিল। 1 মিনিট ভাইয়া, আশিককে আপনি না আমরা পেটাবো, ওকে আমাদের হাতে ছেড়ে দিন। পিয়াস ভাইয়া ছায়ার কথা শুনে একটু অবাক হলো, সরে এসে আমার দিকে তাকালো। ছায়া আশিকের কলার টেনে তুলে একটা চেয়ারে বসালো। অফিসের ভেতর থেকে একটা দড়ি নিয়ে এসে হাত দুটো বেঁধে দিল। আলো, শুরু করো তাহলে। আমি একটা চেয়ার টেনে নিয়ে আশিকের মুখোমুখি বসলাম। আশিকের গাল দুটো চেপে ধরলাম। উপস, খুব লাগছে তাই না জান? সরি, এই কাজটা একদম ভালো করনি। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। করেছ, তোমার জন্য আমার বোন সুইসাইড করেছে। আশিক আমার কথা শুনে চোখ বড় বড় করে তাকালো। ওভাবে দেখো না জান, বুকে বড্ড লাগে। আশিক রায়হান, সরি, আশিক রহমান, ভার্সিটির সব মেয়েদের ক্রাশ। হ্যান্ডসাম, স্মার্ট, না শুধু স্মার্ট না, ওভার স্মার্ট। এতদিন তুমি মেয়েদের জন্য ফাঁদ পাততে, আর আজ আমরা ফাঁদ পেতেছি। সরি, ফাঁদ পেতেছি মানে? আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম।
জিন্সের পকেটে হাত দিয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালাম। ইয়েস মাই সুইটহার্ট, ফাঁদ পেতেছি। তোমার এই ইনোসেন্ট চেহারার পেছনে যে নোংরা জানোয়ারটা আছে, তাকে সবার সামনে আনার জন্যই তো এত কাঠ খড় পোড়ানো। তোমাকে যাতে আমার বোনের মৃত্যুর শাস্তি দিতে পারি, তাই এত ড্রামা। কিন্তু জুইকে তো আমি পতিতালয়ে রেখে এসেছিলাম। না, ওই দিন জুই ছিল না, ছিলাম আমি, আর তুই সেটা টেরও পাসনি। আশিক আমার কথা শুনে করুণ স্বরে বলে, আমাকে ছেড়ে দাও, আমি এমন কাজ করব না আর, আমাকে যেতে দাও। আমি আশিকের সামনে আসি, ওর মাথায় চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিতে থাকি। যেতে দেব জান, নিশ্চিত ছেড়ে দেব। এবার লক্ষ্মী ছেলের মতো বলো তো বাবু, জুইকে ছাড়াও আর কয়টা মেয়ের জীবন নষ্ট করেছ? আমি কিছু করি নাই, বিশ্বাস করো, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব তো, তার আগে আমাদের কিছু প্রশ্নের উত্তর দাও। আমি কিছু জানি না। ছায়া ওকে থাপ্পড় মারে, ও এবার কেঁদেই ফেলে। আমি ওর চোখের পানি মুছে দিই। আর ছায়া, এভাবে মারছিস না, বুকটা কষ্ট। ছায়া, এভাবে মারিস না, বাবুটা কষ্ট পাচ্ছে তো। বাবু, তোমাকে কেউ মারবে না, আর আমি যে প্রশ্ন করব তার ঠিক উত্তর দাও। আমি সত্যি বলছি, আমি কিছু করি না, কিছু জানি না। আমি এই সমস্ত কাজ আর কখনো করব না, ভালো ছেলে হয়ে যাব। এবার আমার মাথা গেল গরম হয়ে, এক থাপ্পড় মারলাম চুলের মুঠি ধরে, গাল দুটো চেপে ধরলাম। এই শোন, মাথা গরম করবি না। এতক্ষণ ধরে ভালোভাবে বলছিলাম, সত্যিটা বল, তা না হলে তোকে মেরেই ফেলবো, স্কাউন্ড্রেল। বলছি, একটু পানি দিবে? ছায়া পানি এনে দিল। আমি আশিকের সামনে পানির গ্লাস ধরে রাখলাম। পানি খাবি? দিব তো পানি। তার আগে বল, তুই কি কাজ করিস? আমি আশিকের মুখে পানি ছুঁড়ে মারলাম। আশিকের চুলের মুঠি ধরে ফেললাম, ইচ্ছে মতো অনেক থাপ্পড় মারলাম। শেষ দিয়ে আশিক মুখ খুললো, আমার কাজ নারী পাচার করা। আমি শুধু একা না, আমার মামাও এই কাজে করে। আমি মামার কাছেই থাকি। আজ পর্যন্ত 26 জন মেয়েকে আমি দেশে বিক্রি করেছি। এই কথা শুনে আমি আর ছায়া দুজনেই দুজনের দিকে তাকালাম। তারপর একসাথে আমার পা তুলে যেই না ধাক্কা মারতে যাব, ঝাঁসির রানীরা আর না, সব যদি তোমরাই করবে, পুলিশগুলো কি করবে? অফিসার, অ্যারেস্ট করুন। তাকিয়ে দেখি রাজীব স্যার পুলিশকে নিয়ে চলে এসেছে। পুলিশ এসে আশিককে গাড়িতে তোলে। পুলিশের কাছে আগে থেকে আশিকের বিরুদ্ধে FIR করা ছিল। ছায়া আসিফের হাতে চিপ তুলে দেয়, যেটার মধ্যে আশিকের সত্য স্বীকার করার বয়ান আছে। থ্যাংক ইউ মাই লিটল গার্লস, তোমরা আমাদের কাজ অনেক সহজ করে দিয়েছো। মিস্টার রাজীব, আপনার স্টুডেন্টরা তো খুব সাহসী আর বুদ্ধিমতী। ইয়েস অফিসার, আমার স্টুডেন্টরা অলরাউন্ডার। হকি স্পোর্টসেও যেমন পারদর্শী, তেমনি অন্যায়ের প্রতি সুবিচারেরা করতে পারে। অফিসার রাজীব স্যার এর কাঁধে চাপড়ে দিয়ে চলে গেলেন। আমি আর ছায়া দুজনে জড়িয়ে ধরে লাফাতে থাকলাম। ইয়েস ছায়া, আমরা পেরেছি, শাস্তি দিতে পেরেছি। রাজীব স্যার, থ্যাংক ইউ সো মাচ, আপনি ছিলেন বলেই আমরা পেরেছি। ছোট আপু এগিয়ে এসে রাজীব স্যারের হাত ধরে। রাজীব, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব আমি জানি না। জানো, এই সব কিছুর জন্য আমার বড় মেয়েটাকে সবার কত অপমান অবহেলা সহ্য করতে হয়েছে দিনের পর দিন, অথচ ও আমার মেয়েটাকে বাঁচানোর জন্য ও এত কিছু করেছে। আজ যদি ও সবার চোখের সামনে আঙ্গুল দিয়ে সত্যিটা না দেখিয়ে দিত, তাহলে হয়তো এখন আমার মেয়েটাকে কত কি সহ্য করতে হতো। না না আঙ্কেল, এভাবে বলবেন না। আলো অনেক সাহসী একটা মেয়ে, ও সাহস দেখিয়েছে বলেই তো সম্ভব হয়েছে। আমি তো শুধু পথ করে দিয়েছি। ছোট আম্মু আমার কপালে চুমু দিল। আজ আমি বুঝতে পারছি আমার শিক্ষার কোনো ভুল ছিল না। আমি আলোকে ভুল শিক্ষা দিইনি। আমার আলো সত্যের পথে চলে। আমাকে জড়িয়ে ধরে আর ছায়া হাসছিল, ওকেও জড়িয়ে নিল। আচ্ছা আন্টি, আঙ্কেল, এবার আমি আসি। রাজীব স্যার চলে যান। খালাম্মা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন।
আমার সারা মুখে চুমু দিতে থাকেন। আমাকে ক্ষমা করে দে আলো, আমি অনেক অন্যায় করে ফেলেছি রে। মাফ কর মা, তুই আমায় মাফ কর। বাবাই এসে আমার মাথায় হাত রাখেন। বাবাই, তুমি কবে আসছো? আমি তো আজকেই ফিরলাম, আর এসেই এইসব দেখছি। আমাকে তো অবাক করে দিয়েছিস আলো। আমি কিছু করিনি, এই সব কিছু হয়েছে ছোট আম্মুর বুদ্ধিতে। ঠিক আছে, এবার তো বাড়িতে চলেও সবাই। আলোর জিতের সেলিব্রেট হবে, আর তার সাথে এখনো একটা কাজ বাকি, সেটাও তো মেটাতে হবে নাকি? বড় ভাইয়া কোথায়? আমরা সবাই হেসে উঠলাম। বাড়িতে চলে আসলাম, পিয়াস ভাইয়ের বাড়ি। বাড়িতে ঢুকতেই দেখলাম বাড়িটা ফুল দিয়ে সাজানো হয়েছে। ভাবি আমাকে পেয়ে অনেক খুশি, সবাই আজ ভীষণ খুশি। অনেক দিন পর আবার সবাই হাসছে। দিল ইবাদত কর রাহা হ্যায় ধড়কনে মেরে সুন, तुझको मैं कर लूँ हासिल लगी है यही धुन, जिंदगी के शाख से लूँ कुछ हंसी पल में चुन, तुझको मैं कर लूँ हासिल लगी है यही धुन, जिंदगी के शाख से लूँ कुछ हंसी पल में चुन, तुझको मैं कर लूँ हासिल लगी है यही धुन, जो भी जितने पल जियो सब तेरे संग जियो, जो भी कल हो अब मेरा उस तेरे संग जियो, जो भी सांसें मैं भरूं उन्हें तेरे संग भरूं, चाहे जो हो रास्ता उस तेरे संग चलूं, दिल इबादत कर रहा है धड़कने मेरी सुन, तुझको मैं कर लूँ हासिल लगी है मेरी धुन। মনের আনন্দে গান গাইছি আর চুলে চিরুনি বোলাচ্ছি। আয়নার সামনে থেকে সরে বিছানার কাছে যেতেই আমি চুপ হয়ে গেলাম। পিয়াস ভাই বিছানায় বসে সিগারেট টানছে, আর আমার দিকে চেয়ে একবার রুমের বাইরে এলাম, আবার রুমের ভেতরে গেলাম। কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? আমি তো আপনার রুমে যাইনি, আমার রুমে আছি। আমরা তো স্বামী স্ত্রী এক রুমে থাকবো, তাই না? স্বামী স্বামী স্ত্রী? হ্যাঁ, কিন্তু তো আমায় স্ত্রী হিসেবে মানেন না। পিয়াস ভাইয়া আমার কথা শুনে সিগারেট ফেলে দিয়ে আমার সামনে হাত জোর করে। আমাকে ক্ষমা করে দে আলো। জানিস, যখন জানতে পেরেছিলাম তুই ওরকম একটা জায়গায় গিয়েছিস, আমার খুব ভয় হয়েছিল। ভেবেছিলাম আমি তোকে হয়তো বাঁচাতে পারবো না। আমার এক বন্ধু তোর ওখানে যাওয়ার ভিডিওটা দিয়েছিল, সে তো পারেনি বাঁচাতে, অনেক চেষ্টা করেছিল। তুই যাওয়ার সাথে সাথে আমরা ওখানে গিয়েছিলাম, কিন্তু তোকে ওভাবে বাঁচাতে পারতাম না। পরিকল্পনা করে সকালে গিয়ে তোকে বাঁচিয়েছি। কখনো ভাবতে পারিনি তোকে অপরের কাছে কিনতে হবে। আমার খুব কষ্ট হয়েছিল যখন তোর নামে ওই মহিলার নোংরা কথাগুলো বলছিল। আমার মাথা ঠিক ছিল না, আমি কি করে ফেলেছি নিজেও জানি না। তোকে অনেক কষ্ট দিয়েছি। আমি সবসময় তোকে তুলোয় মুড়ে রাখার চেষ্টা করেছি, কিন্তু পারিনি রে। সেদিন তোর অনেক কষ্ট হয়েছিল, তাই না রে? খুব ব্যথা পেয়েছিলি। আমাকে জড়িয়ে ধরে কথাগুলো বলল। পিয়াস ভাইয়া কাঁদছে। আজকের কান্না আর সেই দিনের কান্নার মধ্যে পার্থক্য নেই। পিয়াস ভাইয়া আমার মুখটা দুই হাতে তুলে ধরল। আমি জানি আলো, আমাকে ক্ষমা করা যায় না। আমি যা কাজ করেছি তারপর আর মুখ দেখানো উচিত নয় তোর কাছে। আমাকে শাস্তি পেতে হবে। আমি তোকে অনেক আঘাত করেছি, তাই না রে? পিয়াস ভাইয়া আমাকে ছেড়ে দিয়ে কোমরের বেল্ট খুলে এলোপাথারি নিজেকে আঘাত করতে লাগলো। পিয়াস ভাইয়ার এমন পাগলামা দেখে আমি এবার কেঁদে ফেললাম। পিয়াস ভাইয়ার হাত থেকে বেল্টটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। প্লিজ পিয়াস ভাইয়া, তুমি এমন করো না। আমি তোকে খুব ভালোবাসি রে আলো, নিজের থেকেও বেশি। পিয়াস ভাইয়া আর কিছু বলল না, আমার বুকে মাথা রেখে ফুপিয়ে কাঁপতে থাকলো। আমি পিয়াস ভাইয়াকে বিছানায় শুইয়ে দিয়ে উঠে আসতে গেলাম, কিন্তু পিয়াস ভাই আমাকে ছাড়লো না। আমাকে বাচ্চাদের মতো করে জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। সকাল থেকে বাড়িতে মেহমানদের আগমন। সারা বাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে, চারিদিকে আলোর রোশনাই তো আছেই। আমি নিচে আসতেই ভাবি আমার মাথায় ঘোমটা টেনে বসিয়ে দিল। আলো রে, আজ থেকে তোর সুখের দিন শুরু। এই দেখ কত আয়োজন, সব তোর জন্য। এবার সব কিছু ভুলে গিয়ে পিয়াসের সাথে নতুন জীবন শুরু কর। আমি ভাবের কথায় মুচকি হাসলাম। কবিতা। দে তোরা আমায় নতুন করে দে, নতুন
আভরণে, হেমন্তের সম্পাতে রিক্ত অক্ষি কঞ্চন, কাননভূমি বসন্তে হোক দৈন্য বিমোচন, নবলাবোধ। এই কবিতা আবৃত্তি কি আমার দ্বারা হয়? দে তোরা আমায় নতুন করে, দে তোরা আমায় আভরণে। হেমন্তের সম্পাতে রিক্ত অক্ষি কঞ্চন, কাননভূমি বসন্তে হোক দৈন্য বিমোচন, নব লাবণ্য ধনে, শূন্য শাখা লজ্জা ভুলে যাক পল্লব আবরণে। বাজুক প্রেমের মায়ামন্ত্রে, পুলকিত প্রাণের বীণাযন্ত্রে, চিরসুন্দরের অভিবন্দনা, আনন্দ চঞ্চল নৃত্য অঙ্গে অঙ্গে বহে যাক হিল্ললে হিল্ললে, যৌবন যাক সম্মান বঞ্চিত সম্মানে। আমাকে আরও একবার বিয়ের কোণে সাজানো হলো। পিয়াস ভাইয়া চাই আবার নতুন করে আমরা জীবন শুরু করব। সবাইকে সাক্ষী রেখে আমরা আমাদের জীবন শুরু করব। কিন্তু চাইলেই কি তা সম্ভব? ভাঙা কাজ আর ভাঙা মন দুটোই তো এক। ভাঙা কাজ জোড়া লাগলেও তার ক্ষত মুছে দেওয়া যায় না, এমনটাও ঠিক তেমন, জোড়া লাগলেও তার দাগটা রয়েই যায়। ছোট আম্মু এসে 2 আঙ্গুল দিয়ে আমার চিবুক তুলে ধরে। বাহ, আজ তো আমার আলোকে অনেক স্নিগ্ধ লাগছে। চেহারার দিকে তাকাতে যে চোখ জুড়িয়ে যাচ্ছে। কি অপরূপ ভুবন ভুলানো রূপ আমার আলোর। নামের সাথে সাথে আমার আলো যে আজ আলোকিত হচ্ছে। ছোট আম্মু আমার কপালে ছোট্ট একটা চুমু দিলেন। আমাকে 2 চোখ ভরে বেশ কিছুক্ষণ দেখলেন। তারপর সাজাতে আসা বিউটিশিয়ানদের বাইরে যেতে বললেন। আমার পাশে বসে গালে হাত দিলেন। কি হয়েছে আলো? চেহারার উজ্জ্বলতার সাথে সাথে মুখের মধ্যে মন মরার ছাপ স্পষ্ট কেন? আমি আমি ছোট আম্মুর হাত দুটো শক্ত করে ধরলাম, জড়িয়ে নিলাম ছোট আম্মুকে। কেন জানি মনে হচ্ছে আজকের পর আর আম্মুকে এভাবে জড়িয়ে ধরতে আর কখনো পারবো না। আমি কিছু বুঝতে পারছি না ছোট আম্মু, আমার কি করা উচিত আমি বুঝে উঠতে পারছি না। নারী জীবনটা কি খুব তুচ্ছ আর মূল্যহীন? আলো, এত কিছু দেখে আমি তোর উপর বিশ্বাস রাখি। তুই চাইলেই অনেক কিছু করতে পারবি। তোকে জোর করবো না বা আমার নিজের ইচ্ছে তোর ওপর চাপিয়ে দেব না। তুই নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারিস। তুই যেটা চাইবি তাই হবে। ছোট আম্মু উঠে চলে গেলেন। আমি নিজের সাথে অনেক বোঝাপড়া করলাম। বেশ কিছুক্ষণ পর উঠে বিয়ের আসরে গেলাম। আমাকে দেখে সবার মুখে হাসিই ফুটলো। খালাম্মা আমাকে ধরে বিয়ের আসরে কাছে নিয়ে আসতে গেলেন, কিন্তু আমি খালাম্মাকে ছাড়িয়ে ছোট আব্বুর কাছে গেলাম। ছোট আব্বুর হাত দুটো ধরলাম। আব্বু, আমার আব্বু মারা যাওয়ার পর তুমি আমার সমস্ত আবদার শখ পূরণ করেছ। একদিনের জন্য মনে করনি আমি তোমার ভাইয়ের মেয়ে, আদরের কমতি রাখনি। জুইকে আর আমাকে সমান ভালোবাসা দিয়েছ। ছোট আব্বুর হাত ছেড়ে বাবাইয়ের হাত দুটো ধরলাম। আর তুমি বাবাই, তুমিও তো আমাকে কম ভালোবাসা দাওনি। খালাম্মাও আমাকে অনেক ভালোবেসেছে। নিজের খালাম্মা থাকলেও বোধহয় এতটা ভালোবাসা পেতাম না যা তোমাদের কাছে পেয়েছি। খালাম্মা আমায় মাথায় হাত রাখলেন। তুই তো আমার মেয়ে রে, কেন তোকে অনাদর করব বল? আচ্ছা, এখন ওসব বাদ দে। দেখ, কাজী সাহেব চলে আসতেছে, বিয়েটা আগে হয়ে যাক, চল। আমি খালাম্মার থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দাও তোমরা। নারী বলে কি তার কোনো মূল্য নেই? নারী কি শুধুই একটা হাতের পুতুল? নারীর সম্মান নেই? পিয়াস ভাই এবার উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে আমার বাহু চেপে ধরে। আলো, এখানে এত লোক সবাই বিয়েতে এসেছে, আর তুই এখানে দাঁড়িয়ে কি সমস্ত আজে বাজে কথা বলছিস? আমি পিয়াস ভাইয়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিই। না পিয়াস ভাইয়া, আমি আজেবাজে কথা বলছি না, আর প্রশ্নটা আমি সবার উদ্দেশ্যেই বলছি। এখানে আগত সবাইকেই বলছি, তোমাকে বলছি। তুমি বললো না পিয়াস ভাইয়া, আমি তো নারী, আমার আত্মসম্মান আছে কি? তোমার কাছে নেই, আমি সেটা জানি। বিয়ে করেছি, দিনের পর দিন অত্যাচার করেছ, নোংরা ভাষায় গালি দিয়েছ, বিয়ের আগে রেপও করেছ। সবার সামনে এই কথা বলায় পিয়াস ভাইয়া আমার গালে সজোরে এক থাপ্পড় মারলো। আমি কিন্তু চুপ থাকলাম না, পাল্টা থাপ্পড় আমিও পিয়াস ভাইয়ার গালে বসিয়ে দিলাম। চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। পিয়াস ভাইয়ার গালে হাত দিয়ে মাথা নিচু করে নিল।
কেউ ভাবতে পারেনি আমি এমন একটা কাজ করে বসবো। আমি এতদিন বুঝে গেছি এই দুনিয়ায় বাঁচতে গেলে প্রতিবাদ করতে হবে। থাপ্পড় মারলে পাল্টা থাপ্পড় আমাকেও মারতে হবে। শুনুন, আপনাদের সবাইকে একটা কাহিনী বলি। একটা মেয়ে ছিল, মেয়েটাকে বাড়ির সবাই ভালোবাসতো। মেয়েটার বাবা মা ছিল না, কিন্তু কেউ তাকে বুঝতে দেয়নি। সবাই আদর দিয়ে রাখতো তাকে। একদিন সে বড় হলো, বাইরের জগতে পা রাখলো, লেখাপড়া শিখলো, ভার্সিটিতে গেল। দিনকাল বেশ ভালো চলছিল। একদিন হঠাৎ ঝড় উঠল। মেয়েটার একটা পরীর মতো বোন ছিল। সেই বোনকে বাঁচাতে সে অন্ধকার গলিতে গিয়েছিল, কিন্তু সে তার বোনকে বাঁচাতে পারেনি। আর একজন জানোয়ার ছিল। অবশ্য সেই মেয়েটা তাকে ভালোবাসতো, আর সেই জানোয়ারটাও তাকে অনেক ভালোবাসতো। সে চাইলেই মেয়েটাকে বাঁচাতে পারত, তার পরীর মতো বোনটাকে মৃত্যুর বদলা নিতে পারত, কিন্তু সে সেটা করেনি। তার বদলে ওই মেয়েটাকে অন্ধকার গলি থেকে তুলে এনে তার সাথে পাশবিক অত্যাচার করেছিল। তার কথা কানেই নেয়নি মেয়েটা, কিন্তু কোনো দোষ ছিল না। তারপরে ওই জানোয়ারটার কাছ থেকে মেয়েটাকে শুনতে হতো সে একটা বেশ্যা। সবাই তাকে ভুল বুঝতে শুরু করলো। একদিন মেয়েটার একটা আলোর রেখা দেখতে পেল। পৃথিবীর সবাই ভুল বুঝলেও মা কখনো সন্তানকে ভুল বোঝে না। সেই মায়ের সাহায্য নিয়েই আসল শয়তানকে শাস্তি দিতে পেরেছি। অবশ্য মা ছাড়া আমার দুজন দূতকে পাশে পেয়েছি, আর সে জয়ী হয়ে সে জিতেছে। এবার আমাকে কেউ উত্তর দিন, মেয়েটাকে যে জানোয়ারটা রেপ করলো তার সাথে ওই মেয়েটা সারাটা জীবন কিভাবে কাটাবে? তার মনের মধ্যে যে বড় ঝড় বইছে তা থামাবে কি করে? এতক্ষণ পর বিয়েতে আসা মানুষজনগুলো নিজেদের মধ্যে আলোচনা করছে। আমি হাসছি। আমার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল। পিয়াস ভাই এবার আমাকে দেখছে। তার দেখার দৃষ্টিতে আমি স্পষ্ট অনুশোচনা বোধ ও অনুতাপের চিহ্ন দেখতে পাচ্ছি, কিন্তু আমার কিছু করার নেই। আমি ছোট আব্বুর হাত দুটো পুনরায় ধরলাম। ছোট আব্বু, আমি চাই না আমার আত্মসম্মান বিসর্জন দিতে। আর যদি আমি এই বিয়েটা করি তাহলে নিজের কাছেই ছোট হয়ে যাব। তুমি আমাকে বড় করেছ, আমার উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে। ছোট আম্মু, ছোট আব্বু, তোমরা যদি আমাকে এই বিয়েটা করতে বলো তাহলে আমি এই বিয়েটা করব। না, আলো তোকে বড় করেছি আমরা, ঠিক ভুলের বিচার করতেও শিখিয়েছি। আজকে তুই যা সিদ্ধান্ত নিয়েছিস তাতে আমাদের কিছু বলার নেই, তোকেই সাপোর্ট করব আমরা। খালাম্মা বাবাই পিয়াস ভাইয়া নিস্তব্ধ হয়ে গেছে। বড় ভাইয়া মাথা নিচু করে আছে। আমি ভাবির কাছে যাই। ভাবি, তুমি তো একটা মেয়ে, আমি জানি তুমি নিশ্চিত আমার সিদ্ধান্তে একমত। আর যাই হোক না কেন, একজন রেপিস্টের সাথে সারা জীবন ব্যয় করা যায় না। খালাম্মা বাবাই এর হাত ধরলাম। তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। ছোট আম্মু, ছোট আব্বুর সাথে বাড়ি চলে আসলাম। কিছুক্ষণ ছোট আম্মুকে জড়িয়ে ধরে নিজের মনকে আরও বেশি শক্ত করে নিলাম। ছোট আব্বু আমার মাথায় হাত রাখলেন। আজ আমি বুঝলাম মারে, তোকে ভুল শিক্ষা দেয়নি। আমার মেয়েকে হারিয়েছি, কিন্তু আমার কোনো কষ্ট নেই, কারণ তুই আজকে আমার মাথা উঁচু করে দিয়েছিস। তোর জন্য আমি গর্বিত। শোন, আমাদের জয়ীকে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের এই একমাত্র আলোই আছে। এখানে তেমন আর কিচ্ছু নেই, বা বাবাও নেই। তার থেকে চলো আমরা জয়ীকে নিয়ে আমার বোনের কাছে ইন্ডিয়া চলে যাই। আর তাছাড়া এখানে থাকলেও কিছু ভুলতে পারবে না। পিয়াসের মা বাবা আসা যাওয়া করবেই এ বাড়িতে। আমরা তো আর তাদেরকে আসতে মানা করতে পারবো না। তার থেকে চলো আমরা ইন্ডিয়া চলে যাই। ইন্ডিয়া গিয়ে আমাদের আলো নিজের একটা নতুন পরিচয় বানাবে, কিন্তু তার আগে পিয়াসের সাথে আলোর ডিভোর্সটাও হওয়া দরকার। আমি ছোট আম্মুর বুকে থেকে মাথা তুললাম। ছোট আম্মু বলল, আমি ছোট আম্মুর দিকে তাকিয়ে আছি। এনারা আমায় এত ভালোবাসেন। আমার মা বাবা বেঁচে থাকলে কি করতো জানি না আমি, কিন্তু এনারা আমার জন্য নিজেদের জন্মভূমি ছাড়তেও রাজি আছে। তুমি ঠিক বলেছ, আমি ব্যবস্থা করছি, সব কিছু গুছিয়ে নাও। আর আমি খান ভাইয়াকে এই বাড়ির দায়িত্ব দিয়ে যাব। কাউকে কোনো ঠিকানা দিয়ে যাব না। আমাদের আলো নতুন করে বাঁচবে, নতুনভাবে জীবন শুরু করবে আমাদের আলো। থাক না ছোট আম্মু, আমি যখন থাকছি না তখন আর ডিভোর্সের কী প্রয়োজন? পিয়াস ভাইয়া যদি অন্য কাউকে বিয়ে করে তা করুক না, আমি তো আর অধিকার চাইতে আসবো না। এই জীবনে পিয়াস ভাইয়ার কিছু ভালো স্মৃতি নিয়েই না হয় কাটিয়ে দিলাম। কষ্ট না হলেও কেন জানি না 2 ফোঁটা চোখের পানি গড়িয়ে এলো।
ছোট আম্মুর হাত ধরে চোখের ইশারায় আশ্বাস দিলাম, আমি ঠিক আছি। আরে যা হবে ভালোই হবে। হ্যাঁ, আমিও পরিচয় বানাবো, নিজেকে প্রতিষ্ঠিত করব, নিজেকে এমনভাবে তৈরি করব যেন কেউ না আমাকে ভাঙতে পারে। উলঝন जो है तेरी मुझको तू बतला दे, वक्त बेईमान है ए जिंदगी, ए जिंदगी, ए जिंदगी। এইটুকু বলেই আমি চশমা খুলে চোখের কোণের পানিটা মুছে নিলাম। চশমাটা ফোল্ড করে সামনের টেবিলে রেখে চেয়ারটা টেনে বসলাম। তারপর আর কি, চলে আসলাম ইন্ডিয়ার মুম্বাই শহরে। কলেজ লাইফ শুরু হলো। অনেক কিছু সমস্যার মধ্যে পড়েছিলাম, বিশেষ করে কলেজের ওই 6-7টা মাস। নতুন ছেলে মেয়ে, আমি তাদের কাছে উড়ে এসে বসেছিলাম। আমার সাজ পোশাক চালচলন আলাদা, মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছিল। তারপর একদিন নেত্রা ম্যামের সাথে হঠাৎ দেখা হলো। ছোট আম্মুর সাথে ওনার বেশ ভাব। আমি প্রথম ওনাকে একটু ভয় পেতাম, জানোই তো উনি একটু গম্ভীর টাইপের, কিন্তু ওনার মনটা বেশ ভালো। কথায় কথায় জানতে পারলাম উনি ডিটেকটিভ টিমের আন্ডার কভার অফিসার। কেন জানি মনের মধ্যে একটা জেদ চেপে বসলো, আমি ওনার মতো হব। ম্যাম বুঝতে পেরেছিলেন। একদিন উনি সুযোগ করে দিলেন, ওনার মতোই তৈরি করলেন। প্রথম অনেক অসুবিধা হতো, মৃত মানুষ দেখা, তারপর বড় বড় ক্রিমিনালদের ধরা। সময়ের সাথে সাথে সব শিখে গেলাম। 3 বছর পর নিজের পরিচয় হলো সিআইডি অফিসার। তারপর কি হলো ম্যাম? ম্যাম, আপনার জীবনের কাহিনী তো একটা মোটা বই লেখা হয়ে যাবে। তুমি চুপ করবে? আভা অনুরাগের দিকে বড় করে চোখ পাকিয়ে কথাটা বলে। ওদের দুজনের আচরণ দেখে আমি হেসে উঠি। ওরা আমার টিমের অফিসার। আচ্ছা ম্যাম, এরপর আর আপনি বাংলাদেশে একবারও যাননি? না পিয়াস ভাইয়ার খোঁজ রাখেননি? না, অবশ্য না বললে ভুল হবে, খোঁজ পেতাম। খান চাচা সমস্ত আপডেট দিতেন। ওনাকে না কি খালাম্মা বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, 5 বছর হয়ে গেছে, আর খবর নেওয়ার সময় হয় না। আমার কাঁধে যে এখন এই শহরের, এই দেশের মানুষগুলোর বাঁচানোর দায়িত্ব। ম্যাম, আপনাকে দেখে আরও একবার স্যালুট করতে ইচ্ছা হয়, শুধু একজন অফিসার হিসাবে না, একজন প্রতিবাদী নারী হিসাবে। তবে ম্যাম, একটা ছোটো মুখে বড় কথা বলি। অনুরাগের কথায় মুচকি হাসলাম। বলো না, তোমাদের আমাকে নিয়ে যা জানার ছিল সব যখন বলছি, আর কিছু লুকাবো না, বলে ফেলো। বলছিলাম কি ম্যাম, ওই পিয়াস স্যারকে আপনি একটা সুযোগ দিতে পারতেন তো। আমি এবার বেশ সজোরেই হেসে উঠলাম। আমাকে কিছু বলতে না দিয়েই আমার জুনিয়র অফিসার আভা বলে ফেলল, সুযোগ? নো ওয়ে। এত কিছু যখন করেছো তারপর আর কোনো সুযোগের প্রশ্নই আসে না। ম্যাম তো সুযোগ করে দিয়েছেন পিয়াস স্যারকে। হ্যাঁ, ম্যাম সুযোগ করে দিয়েছেন, কারণ পিয়াস স্যার যা করেছেন তাতে পিয়াস স্যার এর এখন জেলে থাকা উচিত। কোনো মেয়ের অনুমতি ছাড়া তার সাথে কোনো পুরুষ জোর জবরদস্তি করতে পারবে না। আইনে আছে, স্বামীকেও ছাড় দেওয়া যাবে না। শুধু বাইরের পুরুষরা জোর করলে তাকে রেপ বলে না, নিজের স্বামী যদি জোর করে তখনও তাকে রেপ করাই বলে। কিন্তু ম্যাম কোনো আইনের পদক্ষেপ নেননি। পিয়াস স্যারও ওনার সাথে যা করেছেন তাতে ওনারা তো ওই আশিকের মতো জেলে পচে মরার কথা। শুধু রেপ করেই উনি ম্যামের ইজ্জত রাখেনি, তার সাথে মাথার সুন্দর চুল কেটেও ইজ্জত কেড়ে নিয়েছে। উই আর রাইট আভা। ম্যাম, সত্যি আপনি একজন সফল নারী। যেই বয়সে আপনার বয়সী মেয়েরা বাচ্চাদের আচরণ করছে, লাইফটাকে এনজয় করছে বন্ধুদের সাথে, আর সেখানে আপনি আপনার অস্তিত্ব করছেন। আজ বুঝলাম আপনি এত কঠোর কেন হয়েছেন, কেন খামোখা আমাদের মতো সবসময় হাসেন না। সত্যি আপনাকে স্যালুট। আমি আর কিছু বলতে পারলাম না, শুধু ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আচ্ছা, অনেক হয়েছে, এবার ক্রিমিনালদের জীবনী নিয়ে একটু নাড়াচাড়া করা হোক, তা না হলে যে কত বড়গুলো নিষ্পাপ মানুষের জীবন চলে যাবে। ইয়েস ম্যাম। আবার অনুরাগ বেরিয়ে গেল। আমি চোখের পানি 2 হাতে মুছতে নিলাম ভালো করে। মুছে নিলাম ভালোভাবে।
ওদের একটু মিথ্যা বললাম যে আমি পিয়াস ভাইয়ের কোনো খোঁজ নেওয়ার সময় পাই না, কিন্তু যে মানুষটা আমার সারাটা শরীর আর মন জুড়ে আছে তার জন্য সময় হবে না? হ্যাঁ, তার খবর আমি কারোর কাছ থেকে নিই না ঠিকই, কিন্তু দিন শেষে বা শুরুতে রোজ একবার হলেও আমি যে কাঁদি। মানুষটাকে আমি এখনও পাগলের মতো ভালোবাসি। আমি যে এখনও পিয়াস ভাইয়ের স্ত্রী, আমার মনে এখনও পিয়াস ভাইয়া রয়ে গেছে। তাই তো চিৎকার করে মাঝে মাঝে বলি, তুমি আছো হৃদয়ে। কিন্তু ওদের বুঝতে দিলে চলবে না যে আমি এখনও আমার পুরো দিনের কথা ভেবে কাঁদি। আমি একজন সিআইডি অফিসার, আমার মন অনেক শক্ত। এসব সাধারণ তুচ্ছ বিষয় কি মন খারাপ করা মানায় বলুন তো? দিন শেষে ভালো খারাপের মাঝে ভালোই আছি। পিয়াস ভাইয়া আমার কাছে আসে, হ্যাঁ, পিয়াস ভাইয়া আমার কাছে আসে, কল্পনায় আসে, আমার সাথে অনেক সুখ দুঃখের কথা বলে। জানেন, আপনারা আবার কাউকে বলবেন না যেন। আল্লাহ হাফেজ।